এরকম প্রবলেম আমি এই প্রথম দেখলাম। মানে এনারা দুজন তাদের এই পদাতিকে 20 তারিখে A2-তে 19-20 সিট নাম্বার টিকিট রয়েছে এবং তাদেরও আজকে 20 আগস্ট 2025 পদাতিক এক্সপ্রেস A2 সিট নাম্বার হচ্ছে 19-20। প্রথমে মনে হচ্ছিল হয়তো ডেটটা ভুল হচ্ছে, কোচ নাম্বার ভুল হচ্ছে, ট্রেন নাম্বার ভুল হচ্ছে, না সবই তো এক। গোলমালটা কোথায়? টিটি আসুক। এরকম ইন্টারেস্টিং কেস এটা। আমি ইন্ডিয়ান রেলের যে প্যাসেঞ্জার রিজার্ভেশন এনকোয়ারি আমি সেটা খুলেছি, সেখানে এই পিএনআর নাম্বারটা দিয়ে আমি চেক করে একবার দেখতে চাইছি কি দেখাচ্ছে। নাম্বারটা একটু বলুন। 6357 সাবমিট 19-20 এটাই দেখাচ্ছে জার্নি ডেট পদাতিক। এবার আপনার পিএনআর নাম্বারটা একবার দেখি। 6257151770 ওটাই দেখাচ্ছে। পদাতিক এক্সপ্রেস ইয়েতে টোটাল ফেয়ার 2680। তাহলে দুটো পিএনআরই ভ্যালিড পিএনআর, মানে টিকিট দুটো তো সব এক। আমি পিএনআরটা চেক করলাম এখান থেকে, দুটো পিএনআরই ভ্যালিড পিএনআর এবং দুটো পিএনআরই A2-তে দুটোর ফেয়ারটা কিন্তু আলাদা। একটা 3900 টাকা, একটা 2680 টাকা। মানে পিএনআর দুটো ভ্যালিড পিএনআর, কিন্তু দুটোতেই ওই দেখাচ্ছে কনফার্ম A2 19 and 20। আসুক টিটি আসুক, উনি বলতে পারবেন ব্যাপারটা কি। ভরা বর্ষায় চলেছি দার্জিলিং ম্যালে দুদিন ছুটি কাটাতে। গল্পটা প্রথম থেকেই শুরু করা যাক। 1 2 3। যাক, এবারই হয়তো শেষবার যখন আমি হাওড়া থেকে বাসে করে এলাম শিয়ালদা। এর পরের বার থেকে কিন্তু অবশ্যই এই মেট্রো ধরেই আসবো। রাত্রিবেলায় আলো ঝলমল করছে শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন 11:20-তে পদাতিক। আমি অপেক্ষা করছি আশিসের জন্য। আশিস বলল এখানে আমার জন্য ওয়েট করবে। আশিসকে এখনো আসেনি, একটা ফোন করি। আশিস এসে গেছে, চলো। 12,377 পদাতিক এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এটাই হচ্ছে আমাদের কোচ A2 22-23 এদিকটায় 22-24। এরকম প্রবলেম আমি এই প্রথম দেখলাম। মানে এনারা দুজন তাদের এই পদাতিকে 20 তারিখে A2-তে 19-20 সিট নাম্বার টিকিট রয়েছে এবং তাদেরও আজকে 20 আগস্ট 2025 পদাতিক এক্সপ্রেস A2 সিট নাম্বার হচ্ছে 19-20। ও সলিউশন পাওয়া গেছে। হ্যাঁ, মানে এনাদের টিকিটটা অটো আপগ্রেড হয়ে এখন ফার্স্ট ক্লাসে হয়ে গেছে। গুড সারপ্রাইজ, হ্যাপি এন্ডিং। 11:20 ট্রেন কিন্তু ছেড়ে দিল। পদাতিক দিনের শেষ ট্রেন 11:20 ছাড়লো। কাল সকাল 9টায় গিয়ে পৌঁছবে NJP-তে। পদাতিক এক্সপ্রেস রাত 11:20 শিয়ালদা থেকে ছাড়ে, তাই রাতের খাবার বাড়ি থেকেই খেয়ে এসেছিলাম। কিন্তু আশিস সাথে করে মিও আমরের বিরাট একটা প্যাকেট নিয়ে এসেছে। খিদে ছিল না, কিন্তু লোভে পড়ে একটা প্যাটিস, একটা চিকেন ইন্টারনেট আর একটা পেস্ট্রি কখন যে পেটের মধ্যে ঢুকে গেল বুঝতেই পারলাম না। পেটুক ভচ্চাজ বামুন তো। বেশ, তাহলে শুয়ে পড়ি। গুড নাইট। গুড মর্নিং। ট্রেন রাইট টাইম না, ট্রেন বিফোর টাইমে চলছে। ট্রেনে এই টি ব্যাগ দিয়ে চা খেয়ে আনন্দ হয় না। এই ট্রেনের সাইড লোয়ারে বসে জানলা দিয়ে দেখতে দেখতে যেতে এত ভালো লাগে না। এবার দার্জিলিং যাচ্ছি একেবারে ছুটি কাটাতে। জাস্ট 17 তারিখে সুন্দরবন থেকে ফিরলাম। 18-19 দুদিন শুধুমাত্র বাড়িতে ছিলাম, আবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। এটা জাস্ট একটা ছুটি কাটানোর ট্যুর। দার্জিলিংয়ে যাবো, পায়ে হেঁটে যেটুকুনি যা ঘোরার সেটুকুনি, কোথাও যাবো না। NJP স্টেশন ঢুকে গেছে এবং পুরো স্টেশন ভিজে, বৃষ্টি হয়ে গেছে, এখন অবশ্য নেই। রেলের ঘড়ি জানান দিচ্ছে 8:58, মানে 7 মিনিট আগে আমাদের ট্রেন কিন্তু NJP স্টেশনে ঢুকেছে। ওইদিকে যে সামনের ওভারব্রিজ, ওই ওভারব্রিজটা দিয়েই আমরা পেরোবো। দার্জিলিংয়ে যে হোটেলে আমরা থাকবো সেই হোটেলকেই আমরা বলেছি গাড়ি পাঠিয়ে দিতে। দীপেশ ফোনও করেছিল, অলরেডি NJP-তে পৌঁছে গেছে। ভালো বৃষ্টি হয়েছে।
বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটু নীল নীল আকাশ দেখা দিয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই যে ওইদিকে, জাস্ট চূড়াটা একটু দেখা যাচ্ছে, মেঘ আর কাঞ্চনজঙ্ঘার চূড়া মিশে গেছে। মানে বর্ষাকালের এটা সুবিধে, যখন বৃষ্টি পড়ে তখন তো কিছুই দেখা যায় না, কিন্তু মেঘ কেটে যাওয়ার পরে যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম ঝকঝকে, কিন্তু আবার উপরে মেঘ এসে গেছে। এই এসকালেটরটা বন্ধ আছে, র্যাম্প দিয়েই নামতে হবে। কাজ চলছে তো, অনেক এগিয়ে গেছে কাজ। এই টয় ট্রেন আর এখানকার এই ফ্ল্যাগ, এটা যেন আইকন হয়ে গেছে। এই সামনের যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে এই যে টয় ট্রেন যেখানে ইঞ্জিনটা রাখা আছে মডেলটা, সেখান দিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে আমরা এপাশ দিয়ে যাব, আমাদের গাড়ি ওদিকেই থাকবে। বাহ, এই জায়গাটা একটা শেড করে দিয়েছে, তারপরে আর বৃষ্টিতে ভিজতে হবে না। বাপরে, এ তো পুরো সুইমিং পুল হয়ে গেছে। হ্যাঁ, গুড মর্নিং দীপেশ। লোকাল 109 এর নিচে। এখন এখানে এই যাত্রী সাথী থ্রু দিয়ে আপনি গাড়ি বুকিং করতে পারবেন। দার্জিলিংয়ের রেট হচ্ছে 2800 টাকা, কিন্তু নর্মালি যদি আপনি বাইরে থেকে বুকিং করেন এটা 2500 টাকায় আপনি পেয়ে যাবেন। ড্রাইভারের মোবাইলেই রেজিস্ট্রেশনটা হবে, নইলে বুকিংটাও পাবে কিভাবে, আমার নাম এবং ফোন নাম্বার সেটা কিন্তু বলতে হলো। এই যাত্রী সাথী অ্যাপে আপনার যদি কোনো ট্যাক্সিওয়ালা চেনা না থাকে, বুক করবেন, আপনার কাছে ওটিপি আসবে, আপনাকে গাড়ি অ্যালট করা হবে, যেভাবে যাত্রী সাথীতে বুকিং হয়। কিন্তু আমাদের গাড়ি যেহেতু হোটেল থেকে পাঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ওই ড্রাইভারের যে নাম্বার, সেই মোবাইল থেকেই ব্যাপারটা বুকিং হবে। ওটিপি আসবে আমার কাছে, আমি ওটিপিটা বললাম, তো এবার আমাদের যাত্রী সাথী অ্যাপ চালু হলো আমাদের হোটেলে ড্রপ করার জন্য। এনজেপি থেকে দার্জিলিং যাত্রী সাথীতে বুক করলে এখন ভাড়া নিচ্ছে 2800 টাকা, কিন্তু আপনি যদি সরাসরি হোটেল থেকে বুক করেন কিছুটা কমেই পাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি, বেশ আমাদের বড় গাড়ি পাঠিয়ে দিয়েছে। 9:40, 10টা বাজতে চললো, ব্রেকফাস্ট হয়নি এখনো, খেতে খেতে পাচ্ছে। তো দীপেশকে বলেছি, দীপেশ বলেছে আমরা যে মিরিক হয়ে যাব সেখানে গাড়িধুরা, সেখানে রেস্টুরেন্টে খাওয়াবে, কিন্তু আরও ঘন্টাখানেক লাগবে, সেটা মানে 11টা বেজে যাবে ব্রেকফাস্ট করতে করতে। এই যে শিলিগুড়ি থেকে আপনারা দার্জিলিং যাবেন বা এনজেপি থেকে দার্জিলিং যাবেন, সেটা তো আপনারা একটা টয় ট্রেনের অপশান আছে, টয় ট্রেনে যেতে পারেন, কিন্তু এটা অনেক সময় লাগে, টয় ট্রেনে যাওয়ার কোনো মনে হয় না, প্রায় বিকেল হয়ে যাবে। আর যে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কার্শিয়াং হয়ে যাবেন, 92 কিলোমিটার রাস্তা, সময় লাগবে ওই 2-2.5 ঘন্টা। আর একটা হচ্ছে মিরিক হয়ে, আমরা যেদিক দিয়ে যাব সেটা 115 কিলোমিটার মতো রাস্তা। কার্শিয়াং হয়ে যদি যান সময় লাগে 2.5 ঘন্টার মতো, আর মিরিক হয়ে যদি যান সময় লাগে 3.5 ঘন্টার মতো। কিন্তু এটা নির্ভর করছে আপনি সাইট সিইংয়ের জন্য কতবার কোথায় দাঁড়াবেন তার উপরে। কার্শিয়াংয়ের রাস্তাতেও কিছু সাইট সিইং আছে, মিরিকের রাস্তায় সাইট সিইং অনেক বেশি আছে, প্লাস রাস্তাটাও একটু বেশি। মহানন্দার উপরে ব্রিজ আমরা পেয়েছি, বর্ষায় মহানন্দা ভালো জল রয়েছে। আপনারা যারা কাজে দার্জিলিং যাবেন তারা তো অবশ্যই কার্শিয়াং হয়ে যাবেন, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। কিন্তু আমরা যারা ট্রাভেল ব্লগার, তার মানে পর্যটকের দৃষ্টিভঙ্গিতে সবসময় দেখি, তো আমাদের জন্য মিরিকের রাস্তাটাই সবসময় বেশি পছন্দের। এই মিরিকের রাস্তা দিয়ে আপনি ফেরার সময় ফিরতে পারেন, দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজেপি আসতে পারেন, কিন্তু আমরা ফেরার টিকিটটা আমরা বন্দে ভারতে করব। এখনও আমাদের টিকিট হয়নি, তৎকালেই টিকিট করেছি আমরা, বন্দে ভারতের টিকিটও তৎকালেই করব। তো সেই কারণে ফেরার সময় মিরিকটা তো যাওয়া যাবে না, আমরা সেই কারণে যাওয়ার সময় মিরিক হয়ে আপনাদের নিয়ে যাব। আই লাভ সুকনা এই সাইনেজটা আমরা পেরোলাম। বালসান ব্রিজ, এই বালসান নদীতে বর্ষাকাল বলে কতটা জল রয়েছে, অন্য সময় একদম শুধু পাথর ছাড়া আর কিচ্ছু থাকে না। এই চা গাছের মাথাগুলো ছাঁটাই করেছে, করছে, ওই যে দেখুন করছে। কেন করছে? যাতে নতুন পাতা, নতুন কুড়ি আবার আসে, এটাকে বলা হয় প্রুনিং। আবার নতুন পাতা আসতে মাস 3 মতো সময় লাগবে। রাস্তা এখান থেকে দুভাগ হয়ে চলে যাচ্ছে, ডান দিকের রাস্তা চলে যাবে কার্শিয়াং হয়ে, আর আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে যাব মিরিক হয়ে। গাড়িধুরা সামনে, আমরা সেখানে ব্রেকফাস্ট করব। পাহাড়ের উপরে মেঘগুলো আটকে আটকে রয়েছে, আবার ছেঁড়া ছেঁড়া নীল আকাশ সেটাও দেখা যাচ্ছে। জানি না উপরে গিয়ে ওয়েদার কেমন পাবো, তবে ওয়েদার যেমনই পাই, আমরা তো যাচ্ছি ছুটি কাটাতে, 2 দিন দার্জিলিংয়ে ঘুরে আসবো।
10:44 আমরা গাড়ি ধুলাতে বিকাশ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে। রীতিমতো খিদে পেয়ে গেছে, দেখি কি পাওয়া যায়। বাহ, 1 2 3 4 5টা টেবিল, এদিকেও 2টো টেবিল। এই যে বিকাশ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকগুলো টেবিলই আছে। খাওয়া দাওয়ার রেট সেটাও বাজেটের ভেতরেই। আমি পুরো ওদের মেনু কার্ডটা সেটা দেখাচ্ছি। ব্রেড অমলেট আমরা নিয়েছি 50 টাকা করে, এরপর একটা চা নেব, খেয়ে নিই। ব্রেড অমলেট তার দেখানোর কিছু নেই। বিল দিয়ে গেল, ব্রেড অমলেট 50 50 100, আর 2টো চা 20 20 40, 140 টাকা। চলো দীপেশ ভাই, বাইরে কিন্তু গরম আছে, ভালো গরম, ভালো গরম। আমাদের কলকাতা যেরকম ভ্যাবসা গরম, এখানেও ঠিক সেরকমই ভ্যাবসা গরম। দুধিয়া দুধে চড়াই উঠছি আমরা। পাহাড়ের উপরে যে উঠে এসেছি বোঝা যাচ্ছে, এই যে ঘাম ঘাম ব্যাপারটা ছিল, সেই ঘাম ব্যাপারটা কিন্তু চলে গেছে। গাড়ি ধুলাতে ব্রেকফাস্ট করে আমরা যখন মিরিকের রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি, উপরে মেঘগুলো দেখতে পাচ্ছিলাম। এখন সেই মেঘের ভেতরেই আমরা এসে গেছি। এই দেখুন, 1 2 3। এই মুহূর্তে আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, কিন্তু ভিউ কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু মেঘ। মেঘ না থাকলে নিচে নদীগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই গাছগুলো চেরি গাছ, নভেম্বরে খুব সুন্দর ফুল ফোটে, গোলাপি রঙের। আমরা পৌঁছে গেছি টিংলিং ভিউ পয়েন্ট। টিংলিং ফটাক। টিংলিং ভিউ পয়েন্টে এখানে দেখবেন একটা স্ট্যাচু করা আছে আম্বার গুরুং, যিনি নেপালি মিউজিকের পায়োনিয়ার হিসেবে খ্যাত। এই হচ্ছে আম্বার গুরুংয়ের মূর্তি। ওখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, এবং সিঁড়ির যে রেলিংটা সেটা ওই পিয়ানোর যে কি সেইটার দিয়ে বানানো, পিয়ানোর কিবোর্ড ওখানে বসানো রয়েছে। অভিনব আইডিয়া। চলুন উপরটা একটু ঘুরে আসি। আম্বার গুরুং 1938 থেকে 2016, এখানে হারমোনিয়াম নিয়ে উনি বসে আছেন, সেরকম একটা স্ট্যাচু করা আছে। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট যেটা সেটা তো রয়েছে, এখানে একটা খাওয়ার রেস্টুরেন্টও আছে, আর ওখানে আই লাভ মিরিক যে সাইনেজ, সেখানে এখন রিল বানানো হবে, সেই জন্য গাক গাক করে মিউজিক চালানো হয়েছে। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট সেটাও রয়েছে। আই লাভ মিরিক সাইনেজ, এখানে কয়েকটা সেলফি অবশ্যই নেবেন। এই যে আই লাভ মিরিক, এখানে এই যে আই লাভ মিরিক সাইনেজ করা আছে, সেখানে কিন্তু এখন আপনারা যারা রিল বানাতে যান, ইনস্টাগ্রামে যারা রিল বানাতে যান, সেখানে কিন্তু রিল বানাতে পারেন। 100 টাকা এক একটা রিল। এই জিনিসগুলো তো অনেকটা আপনারা দেখেছেন। এইখানে আপনারা উঠে দাঁড়াবেন, আর কে करना पड़ेगा? इसमें थोड़ा डांस करना पड़ेगा, इधर पूरा आपका वीडियो हो जाएगा, 1 फुल वीडियो हो जाएगा, एक अच्छा। गाना में फुल वीडियो हो जाएगा। बच्चे के लिए 50 रहेगा, बच्चे के लिए 50, बड़े के लिए तो 100 रुपीज़ लेगा। गुलाबी शरारा और चुनरी तेरी चमकनी गुलाबी शरारा চলো উপরটা থেকে আরেকবার ভিউটা দেখি, আরেকটু উঁচু থেকে আরেকটু ভালো লাগবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এই যে সামনে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটার এখানে রুফটপ একটা ছোট্ট ক্যাফে রয়েছে, কয়েকটা গোটা পাঁচেক টেবিলে রয়েছে। এখানে বসে চা খেতে খেতে সামনের ভিউটা যখন দেখবেন, দারুণ লাগবে, দারুণ। এই টিংলিং ভিউ পয়েন্টে কিন্তু 20 টাকা গাড়ির জন্য পার্কিং আছে। আমরা যেখানেই দাঁড়াচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি, অলরেডি 1টা বেজে গেছে টিংলিং ভিউ পয়েন্টে। হোটেলে যে কখন পৌঁছবো কে জানে। পাহাড়ের গায়ে মেঘগুলো আটকে আছে, কি দারুণ লাগছে। নিচে কালচে সবুজ পাহাড়, উপরে নীলচে নীলচে আকাশ, সাদা সাদা মেঘ আটকে আছে, আর এই সবুজ সবুজ চায়ের বাগান। এখন আমরা এগিয়ে চললাম মিরিকের দিকে।
2:08 আমরা মিরিক লেকের টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছেছি। টিকিটটা আমরা কেটে নেবো, কিন্তু এখন ভেতরে ঢুকবো না, প্রচুর খিদে পেয়েছে। আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে মিরিক লেক আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট, 20 টাকা করে। ये हर रोज खुला रहता है? सुबह कितना बजे खुलता है? 8 बजे और बंद 5 बजे बंद हो जाता है। এই যে পার্কিংয়ের এই পাশ দিয়ে ওই লেকের একটা ব্রিজ করা আছে, ব্রিজের ওদিক থেকে ওদিকে যাওয়া যায়, ওই দিককে আমরা যাব। কিন্তু তার আগে এইখানে যে পরপর দোকান আছে, খাবারের দোকান, যে কোনো একটা দোকানে ঢুকে আমরা লাঞ্চটা করব। খুব খিদে পেয়েছে। নিউ তাজ রেস্টুরেন্ট, এখানেই ঢুকে পড়লাম, আর খোঁজাখুঁজি নেই। क्या मिलेगा? चाउमीन ऐसे कुछ मिलेगा? चाउमीन सब मिलेगा, चाउमीन फ्राइड राइस। ওকে 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 এগ চাউমিন দিতে বলেছিলাম, এগ চাউমিন দিয়েও গেছে, তাড়াতাড়ি বানিয়েছে। গন্ধ তো খুব ভালো ছেড়েছে, সুন্দর গরম ধোঁয়া, গন্ধটাও ভালো উঠছে। এই চাউমিন 150 করকে প্লেট, 150 টাকা হচ্ছে চাউমিনের প্লেট। এটা ঘোরা ওটা স্ট্যান্ড, বাহ, মেঘ এসে যাচ্ছে। এতক্ষণ বেশ ভালো ছিল। এই যে ব্রিজটা, এই ব্রিজটা মোটামুটি বলা যায় মিরিক লেকটাকে দুটো ভাগে ভাগ করেছে। আর এই পাশটা এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে দেখা যাচ্ছে না, মেঘ। সকালে ওই এনজিপি স্টেশন থেকে এক ঝলক যা দেখা দিয়েছে ওইটাই। এই যে ঘোড়াগুলো মিরিক লেকে ঘোড়ায়, সেগুলো এই ব্রিজটা এই পাশটা এইখানে এগুলো বাঁধা থাকে। আর ওই উপরে একটা আস্তাবল আছে। ড্রেস কত নিল? 100 টাকা করে। দেখো, এখানে যদি আপনারা চান এরকম ড্রেস পরে রিলও বানাতে পারেন, এরা রিল বানাচ্ছে। ये घोड़ा आपका है? नहीं, ये मेरा नहीं है, भैया का है। भैया का है। तो ये घोड़ा करके ये लेक पूरा घूमने के लिए चार्ज क्या है? 600। 600। इधर से शुरू होगा, वो उस तरफ घूम के इधर खत्म। और इसके छोटा वाला कुछ पैकेज है? हाँ, छोटा वाला 200 का है, शॉर्ट राइड शॉर्ट राइड। 300 का है। अच्छा, हाफ राइड 300 का। ओके ओके। और अगर कोई घोड़े के ऊपर बैठ के पिक्चर खींचना चाहते हैं आपको 50 रुपीज़। 50 रुपीज़। ओके, आपका शुभ नाम? संजोग तामांग। সঞ্জক তামাং। ঘোড়ায় চেপে মিরিক লেক ঘোরার যে রেট সেটা তো শুনলেন, তবে দরদাম সব কিছুতেই হয়, আপনারাও দরদাম করবেন। আমরা ঘোড়ায় চাচ্ছি না। এই যে ব্রিজটা, এই ব্রিজের পাশে এই যে গাছটা রয়েছে না, এই গাছটা কত বড় বড় সাদা সাদা ফুল ফুটে রয়েছে। এই গাছটার নাম যদি আপনারা কেউ জানেন, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিল বানাবার ব্যবস্থা এখানেও আছে, বক্সটা ভাগ্যিস চলছে না। এই মিরিক লেকে এলে সময় কাটানোর কোনো অভাব হবে না। আপনারা যদি বোটিং করতে চান এইখান থেকে, সেটা হচ্ছে বোটিং এরিয়া। চলুন ওখানটায় বোটিংয়ের রেট কত সেটা একটু আপনাদের জানিয়ে দিই। টিকিট তো অনেকক্ষণ কেটেছি, তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে লেকের ও পাশটা ঘুরে এলাম। এবার এই পার্কে এখানে টিকিট দেখা হবে। মেঘ করে গেছে, মেঘ যদি না করতো তাহলে জায়গাটা কিন্তু ভালো লাগতো। শীতকালে ফুলে পুরো ভরে থাকে, তবে এই আগস্ট মাসের 21 তারিখ এখনও ফুল কম কিছু নেই। এখানে বসার জন্য এরকম বেঞ্চ করা আছে। আর এই দেখুন, লেকের ওপার দিয়ে ঘোড়া নিয়ে অনেকে যাচ্ছেন। ওই পাশটায় আই লাভ মিরিক একটা সাইনেজ পয়েন্ট করা আছে। এই মিরিক লেক আর মিরিক লেকের পার্ক জায়গাটা কিন্তু দারুণ। অনেকক্ষণ সময় কাটাতে পারা যায়, কিন্তু আমাদের হাতে সময়টাই কম। আমরা যাব দার্জিলিং, 3টে বাজছে, এখন আমরা মিরিক লেকেই আটকে আছি। এরপরে দুটো জায়গা, মেইন জায়গা অ্যাটলিস্ট গোপালধারা টি এস্টেট এবং তার সাথে সীমানা ভিউ পয়েন্ট, এই দুটো জায়গা তো আপনাদের দেখাতেই হবে। সন্ধ্যে কেন, রাত হয়ে যাবে মনে হচ্ছে দার্জিলিংয়ে পৌঁছতে। মিরিক লেককে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। নেক্সট টাইম কিধার ঢুকেগে? গোপালধারা। गोपालधारा टिकट। গোপালধারা ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছে গেছি। এখন এসে পৌঁছলাম গোপালধারা টি এস্টেট। এই দার্জিলিং এরিয়ায় যতগুলো জায়গায় এরকম টি এস্টেট আছে, আমার তো মনে হয় তার মধ্যে এই গোপালধারা টি এস্টেট সব থেকে সুন্দর। গোল 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 পাহাড়ের টিলা, আর তার মধ্যে চা বাগান, অপূর্ব সুন্দর, অপূর্ব। বিভিন্ন রকমের চা, এই চাটা আমরা খেলাম, মানে খাচ্ছি, ভালো হয়েছে। আমরা ভেতরে ঢুকে এসেছি। এখানটা যেন আরও সুন্দর, দারুণ লাগে, দারুণ দারুণ। এগুলো জাস্ট প্রুনিং করেছে, মানে ডগাগুলো ছেটেছে যাতে আবার কুচি কুচি পাতা এখান থেকে বেরিয়ে আসে। এই যে গোপালধারা টি এস্টেট, তার একটু পেছনের দিকটা যদি আসেন, সেটা কিন্তু গুডরিকের।
আর তার সামনের দিকটা যেটা রাস্তার দিকটা সেটা হচ্ছে গোপালধারা। এখন একটু মেঘ করে গেছে, নইলে এখান থেকে এই দিকের এই যে ভিউটা মিরিক এখান থেকে দেখা যায়, দারুণ লাগে। দার্জিলিং থেকে মিরিক বা মিরিক থেকে দার্জিলিং এই রুটে যদি আপনি যান তাহলে এই গোপালধারা টি এস্টেটে অবশ্যই কিছুটা সময় কাটিয়ে যাবে। এখানে বিভিন্ন রকম চা, ব্ল্যাক টি, গ্রিন টি সেটাও বিক্রি হয়, সেটাও কিনতেও পারে। 4টে বেজে গেল, আমরা এখনও সীমানা সেখানে একটু দাঁড়াবো, সেখান থেকে আমরা যাব আমাদের হোটেল। আপনারা যদি লাঞ্চের সময় আসেন এইখানে কিন্তু লাঞ্চ আপনারা করতে পারেন। এই জায়গাটা এই উপর দিয়ে উঠে যেতে হবে, গেলে একটা ভিউ পয়েন্ট মতো আছে, সেই জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল। এই জায়গাটা কিন্তু নেপালে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে তো আর কোনো ভিউই নেই, সেই জন্য আমরা এখানে আর দাঁড়ালাম না, কারণ অলরেডি 4টে বেজে গেছে। ও ভুল বললাম, দ্বীপে ঠিক করে দিল বলে 5টা বেজে গেছে, বৃষ্টি শুরু হয়েছে। এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তার বাঁদিকে যে গ্রামটা দেখছেন, যে বাড়িগুলো দেখছেন, এগুলো সব কিন্তু নেপালের। আর এই ডান দিকের যে বাড়িঘরগুলো সেগুলো সব ভারতের। মানে এই রাস্তাটাই ভারত এবং নেপালের বর্ডার। এই যে গাড়ি সব এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পশুপতি ফটক। পশুপতি ফটক মানে এখান থেকে এই বাঁদিকে চলে যাচ্ছে নেপাল। এখানে আপনার কিন্তু আধার কার্ড দেখিয়ে তারপরে আপনি নেপালে যেতে পারবেন। আমাদের গাড়ি কিন্তু ভেতরে যাবে না, ভেতরে যদি যেতে হয় তাহলে কিন্তু নেপালের গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে। এই হচ্ছে সেই ফটক। আমরা যাব, আমরা নেপালে আপনাদের নিয়ে যাব, এবছরই যাব সেরকম প্ল্যান হয়েছে। দেখা যাক, সকাল বা দুপুর পর্যন্ত যে হালকা রোদ ছিল সেই ব্যাপারটা এখন কিন্তু একেবারে গায়েব। চারিদিকে কুয়াশায় ভর্তি, একেবারে সাদা সাদা আর সাদা। আর যেহেতু এখানে পাইন গাছ আছে, পাইন গাছের বাষ্পমোচন অনেক বেশি হয়। পাইন গাছ যেখানে, মেঘ কুয়াশার দাপটটাও সেখানে কিন্তু অনেকটা বেশি। সীমানা, চলুন এখানে একটু দাঁড়াই। এদিক থেকে পুরো সান্দাকফু এরিয়াটা পরিষ্কার দেখা যায়, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমরা এসে দাঁড়িয়েছি সীমানা ভিউ পয়েন্ট। আশিস কি নিলে? আমি ছেলের জন্য কিছু চকলেট নিয়েছি। চকলেট, এই চকলেটগুলো ভালো খেতে, একদম 5 টাকা করে পড়লো। ও ভালো, এই চকলেটগুলো ওই কোনোটা থাইল্যান্ডের, কোনোটা নেপালের, কোনোটা চায়নার, খেতে ভালো। আর কোথাও থামবো না, ঘড়ির কাঁটা 5:30 হয়ে গেছে, কিছুক্ষণ পরে এমনিই অন্ধকার হয়ে যাবে। সুখিয়া পক্ষীতে আমরা এসে গেছি। সুখিয়া থানা এপাশে, মাঝখানে একটুখানি মেঘটা পরিষ্কার হলো, আবার এখানে গাদা গাদা মেঘ। এই জায়গাটার নাম লেপচা জগৎ ভিউ পয়েন্ট। লেপচা জগতের যে পাইন ট্রি ট্রেইল, সেই লেপচা জগতে পাইন গাছের ভেতর দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন লেপচা জগৎ ভিউ পয়েন্টে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আর তার সাথে দেখা যাবে দার্জিলিং শহরটাকে। কিন্তু এখন যেহেতু এই মেঘ বৃষ্টি রয়েছে, আমরা সোজা যাচ্ছি হোটেলে। অবশেষে আবার দেখা পেলাম টয় ট্রেনের লাইনের। দার্জিলিং পুলিশ আমাদের স্বাগত জানাচ্ছে। এই হচ্ছে ঘুম স্টেশন। এই ঘুম থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা আপনারা যদি দেখেন বুঝতে পারবেন, রাস্তাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। দার্জিলিংয়ের থেকে ঘুমের উচ্চতা বেশি। উপরে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে দেখুন, এটা অবশ্য ডিজেল। দার্জিলিং শহরে আমরা পৌঁছে গেছি। আবার এদিকে কোনো বৃষ্টি হয়নি, রাস্তা শুকনো। দার্জিলিং রেল স্টেশন ঝলমল করছে, ঝলমল করছে, আলো ঝলমল করছে দার্জিলিং শহরে। আহা, এই ক্লক টাওয়ার, এপাশে কুঙ্গা। এই হচ্ছে রামাদা হোটেল। এখানে হচ্ছে এই যে ট্রাফিক পুলিশ, এই ট্রাফিক পুলিশের মোড় থেকে এই জাকির হোসেন রোড ধরে আমাদের একটু নামতে হবে।
হোটেল ম্যাগনোলিয়া রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে হোটেলের রিসেপশন। এই রিসেপশন, এদিকে হচ্ছে আমাদের রুম। আমাদের রুম হচ্ছে 305। বাহ, সুন্দর। বিছানাটা তো বেশ বড়, 3খানা করে বালিশ। বেড রানারটাও সুন্দর। টিভি চলছে, বসার জন্য 2টো চেয়ার আছে, একটা টি টেবিল আছে। এখানে কেউ যদি কাজ করতে চায় বড় সড়ো টেবিল দেওয়া আছে। এখানে একটা গরম জলের কেটলি আছে। আর এদিকে পর্দা সরিয়ে জানলা খুললে এটা জাকির হোসেন রোড, তার মানে এই পাশটায় ম্যাল। তার মানে আমাদের গাড়ি ঠিক দিকে নামায়নি, আমাদের গাড়িটা নামিয়েছিল ওই পাশটায়। অনেকটা আমরা হেঁটে এসেছি। কালকে দেখাবো, দাঁড়ান। এই দিক দিয়ে এলে আমাদের অনেক সুবিধা হচ্ছে। বাথরুমটা দেখাই চলুন। বেশ ভালো, বেসিনটা তো রীতিমতো ঝকঝকে তকতকে। আয়নাটাও বড় সড়ো, গিজার রয়েছে দেখতে পাচ্ছি, টাওয়েল একটা এখানে রাখা আছে, কমোড, টিস্যু পেপার দেওয়া আছে। এর মধ্যে ঠান্ডা জল গরম জল সব পড়ে, সেই ব্যবস্থা আছে। বাথরুমের বাইরেই হচ্ছে দেওয়াল জোড়া আয়না। এটা কি আছে এখানে? কি অনেকগুলো হ্যাঙ্গার রাখা আছে, কাজে লাগবে। এটা ওয়ার্ড্রোব, আর এর উপরে আমাদের ব্যাগগুলো রাখা যাবে। সব মিলিয়ে সুন্দর। কি আসিস, পছন্দ হয়েছে? খুব সুন্দর লোকেশনে হোটেল রয়েছে, সামনেই একদম ম্যাল। আর দেখতে গেলে রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আর খুব সুন্দর লাগছে। কিং সাইজ বেড দিয়েছে, আরামসে 3 জন এখানে ঘুমোতে পারবে। আমাকে বলেছিল ম্যাল থেকে 1 মিনিট। তো আমরা আমাদের গাড়ি তো উল্টো দিকে নামিয়ে যাবে, গাড়ি বেটা কিছু চেনে না। আমরা এখান থেকে হেঁটে ম্যালে যাব, দিয়ে একদম টাইমার সেট করে যাব। কতক্ষণ সময় লাগে সেটা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে একটু ফ্রেশ হই। চা আর বিস্কুট দিয়ে যায়, চাটা খাই, যে একবার ম্যালে ঘুরে আসি। ভালো লাগছে চাটা। চা খাওয়া হলো, চলুন এবার একটু ম্যালে ঘুরে আসি। জাস্ট যাবো, একবার ঘুরে চলে আসবো। এই ম্যাগনোলিয়া রেসিডেন্সি। বড় গাড়ি এদিকে আসছে, কিন্তু সেটা লোকাল গাড়ি। এবং এখান থেকে ওই যে নীল রঙের যে বোর্ডটা দেখা যাচ্ছে, ওই হচ্ছে ম্যাগনোলিয়া, এ পাশে ম্যাল। এই তো ম্যাল, ব্যাস। পড়াটা এখন বন্ধ রয়েছে রাত্রিবেলায়। গোল্ডেন টিপসের দোকান। হালকা কুয়াশা নয়, মানে মেঘ, এবং সেই মেঘ থেকে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়ছে। চৌরাস্তা ওয়াইন শপ, সামনে চ্যালেট হোটেল। খুব ভিড় আছে সেটা নয়, কিন্তু লোক আছে। এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর আমাকেও বলি হারি, এই বর্ষার দার্জিলিংয়ে এসেছি, ছাতা আনিনি, ছাতা ছাড়া। একটা ছাতা কিনে যাবো। তুমিও ছাতা আনোনি? একদম না। বাবা, আমার বউ বলেছিল ছাতা নিয়ে যেতে, আমি জোর পাকামি করে বললাম না, ছাতা নিয়ে যাব না, এখন ঘুরতে হবে। সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। আচ্ছা, বৃষ্টি থামলো মানে বৃষ্টি থামেনি, ঝিরঝির করে পড়ে চলেছে। এইদিকে হচ্ছে আমাদের হোটেল যাওয়ার রাস্তা। তাজ বেকারি ক্যাফে। দার্জিলিংয়ের বেকারি কিন্তু দারুণ বিখ্যাত। এই যে রাস্তাটা, এইদিকে নিচে এই দিক দিয়ে গাড়ি আসবে। আর আমাদের হোটেল এই সামনেটায়, একটুখানি উপরে উঠতে হয়। ওই যে নীল যে বোর্ডটা, ওটাই হোটেল ম্যাগনোলিয়া। রুমে ফিরে ফ্রেশ হয়েছি। বাইরে আরও জোরে বৃষ্টি নেমেছে। একটা ফুল গেঞ্জি পরেছি, অতটা শীত করছে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু আছে। ডিনার রুমে দিয়ে গেছে, তবে ওরা যেটা বললো, এখন যেহেতু লোক কম, আমরা তাই আজকে ডিনারটা রুমে দিলাম। কিন্তু সাধারণত আমরা বয়স্ক এবং অসুস্থ কেউ না হলে রুমে কিন্তু ডিনার সার্ভ করি না। ডাইনিং আছে এখানে, ছোট ডাইনিং, 12 জন 14 জন বসে একসাথে খেতে পারেন। তবে আমাদের খাটটা দেখুন কি অবস্থা, মানে আপনারা হয়তো দেখলে গালাগাল দেবেন। কি সুন্দর বালিশগুলো দিয়েছে। এই বালিশের ওয়ার্ডটা, আমার সেই একটা জামা আছে, আমি আন্দামানে পরে গেছিলাম, সেই জামাটার কথা মনে পড়ে যাচ্ছে। সেই জামার ছিট দিয়ে বোধহয় এই বালিশের ওয়ার্ডগুলো বানিয়েছে। আমার বালিশের ওয়ার্ডগুলো দারুণ পছন্দ হয়েছে, দারুণ। হোটেলটা খুব বড় হোটেল নয়, এখানে সব মিলিয়ে বোধহয় 12 বা 14টা রুম আছে। আমার ভালো লেগেছে, রুমগুলো ভালো। বাকি রুমগুলো, এখন তো গেস্ট নেই, আমি রিকোয়েস্ট করব বাকি রুমগুলো একটু খুলে দিতে, বাকি রুমগুলো যাতে আপনাদের দেখাতে পারি। ডিনারে যেটা দিয়ে গেছে, রুটি আর মাটন, স্যালাড আছে। আর এই মিষ্টি কিন্তু আশিস নিয়ে এসেছে, শিয়ালদার মিষ্টি। চলুন খেয়ে নি তাহলে। মাংসটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ টেস্ট। ঝিরঝির করে বাইরে বৃষ্টি পড়ছে, চিকেন কষা দিয়ে রুটি, আহা। ঘরের ভেতরে কিন্তু অতটা ঠান্ডা নেই, বাইরে
কালকে সকালে হয়তো ঠান্ডা পড়বে, কিন্তু বেসিনের জলটা যে বেশ ঠান্ডা। কালকে জানি না রোদ উঠবে কি না, ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে বৃষ্টি, তাই টাইগার হিলটা কালকে আর রাখিনি। আচ্ছা একটা বলে দিই, টাইগার হিল যাওয়ার জন্য আপনাকে কিন্তু কালকে যদি টাইগার হিল যান, আজকে সন্ধেবেলার মধ্যে আপনাকে পর্চি কাটতে হবে, মানে একটা রিসিট কাটতে হবে, কোনো পয়সা কিছু লাগে না, কিন্তু একটা রিসিট কাটতে হবে। এবার যখন টাইগার হিলে যাবেন কালকে, তখন ওরা জমা নেবে। কোনো কারণে এরকম যদি হয় যে আপনি পর্চি কাটলেন কিন্তু কালকে গেলেন না, তাহলে ওই খালি গাড়িটাকেও ওখানে যেতে হবে। যদি না যায়, ওই গাড়ি ড্রাইভারকে থানায় ডেকে পাঠাবে যে তুমি টাইগার হিলে পর্চি কেটেছো কিন্তু কেন যাওনি। ড্রাইভারকে তখন কারণটা দেখাতে হবে যে গেস্ট যারা ছিল তারা যেতে চায়নি বা ওয়েদার খারাপ ইত্যাদি। যদি থানা স্যাটিসফাইড হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে ওই যে গাড়ির নাম্বার, সেই গাড়ি 1 মাসের জন্য টাইগার হিল আর যেতে পারবে না, ব্যান করে দেওয়া হবে। তো আমরা যাই হোক টাইগার হিলের পর্চি কাটিগুনি, আমাদের যাওয়ার কোনো ইচ্ছাও নেই, ছুটি কাটাতে এসেছি যখন, যা ইচ্ছা হয় করব। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালে।